তো আর্টেরিয়াল ব্লাড গ্যাস বা এবিজি ইন্টারপ্রিটেশন এটা কিন্তু একটা দারুণ জরুরি ক্লিনিক্যাল স্কিল। যদিও হ্যাঁ, প্রথমবার দেখলে বেশ কঠিন মনে হতেই পারে, কিন্তু মজার ব্যাপার হলো কয়েকটা সহজ ধাপে এটাকে না একটা ডিটেকটিভ গল্পের মতো সমাধান করে ফেলা যায়। চলুন আজ আমরা এই সংখ্যাগুলোর ভেতরের আসল রহস্যটা খুঁজে বের করি। আচ্ছা, তো যে কোনো এবিজির রহস্য ভেদ করতে হলে আমরা মোট 5টা ধাপে আমাদের তদন্তটা চালাবো, আর দেখবেন প্রত্যেকটা ধাপ আমাদের ফাইনাল ডায়াগনোসিসের দিকে এক এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে। এই যে স্ক্রিনে কয়েকটা সংখ্যা দেখছেন, পিএইচ 7.29, PCO2 30, HCO3 14, এগুলোকে ঠিক কয়েকটা ক্লু বা সূত্রের মতো ভাবতে পারেন। এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের একজন রোগীর শরীরের ভেতরের গল্পটা বলছে। আমাদের কাজ হলো সেই গল্পটা ঠিকঠাক বোঝা। চলুন তাহলে এই কেসটা সমাধান করতে ধাপে ধাপে এগোনো যাক। তো যে কোনো গোয়েন্দা গল্পে যেমন হয়, কেস সলভ করার আগে আমাদের কিন্তু মূল চরিত্রগুলোকে চিনতে হয়, তাই না? এবিজির দুনিয়ায় আমাদের সেই মূল চরিত্রগুলো হলো পিএইচ, PCO2 আর হলো বাইকার্বনেট। এদের নর্মাল চালচলন কেমন, মানে স্বাভাবিক আচরণটা কি, সেটা জানাটাই কিন্তু আমাদের তদন্তের একেবারে প্রথম কাজ। আচ্ছা, তাহলে এই যে পিএইচ, এটা হলো গিয়ে শরীরের অ্যাসিড বেস ব্যালেন্সের একদম প্রধান ইন্ডিকেটর। আর PCO2 এটা আমাদের বলে দেয় শ্বাসতন্ত্র বা লাংস কেমন কাজ করছে। অন্যদিকে বাইকার্বনেট HCO3- মূলত মেটাবলিক সিস্টেম, মানে ধরুন কিডনির অবস্থাটা বোঝায়। এই যে নরমাল ভ্যালুগুলো দেখছেন, এগুলোই আমাদের বেসলাইন, আমাদের রেফারেন্স পয়েন্ট। এগুলোর সাথেই তুলনা করে আমরা বুঝব কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। বেশ, চরিত্রদের সাথে তো পরিচয় হলো, এবার চলুন তদন্তের আসল পর্বে ঢোকা যাক, মানে প্রথম ধাপে। এখানে আমরা মাত্র দুটো সহজ প্রশ্ন করব, আর এই দুটো প্রশ্নের উত্তরই আমাদের বলে দেবে যে শরীরের অ্যাসিড বেস ব্যালেন্সে আসলে ঠিক কী গড়বড়টা হচ্ছে। তো সবার আগে আমাদের চোখ যাবে পিএইচের দিকে, খুব সোজা। যদি এটা 7.4-এর কম হয়, তার মানে শরীর অ্যাসিডোসিসের দিকে ঝুঁকেছে, আর যদি বেশি হয় তাহলে বুঝব অ্যালকালোসিস হচ্ছে। ব্যাস, প্রথম ক্লু পেয়ে গেলাম। এর পরের কাজটা হলো খুঁজে বের করা যে এই পরিবর্তনের জন্য দায়ী কে, PCO2 নাকি বাইকার্বনেট HCO3-। ব্যাপারটা একদম সহজ। যদি দেখেন PCO2ই হলো আসল কালপ্রেট, তাহলে সমস্যাটা রেসপিরেটরি বা শ্বাসযন্ত্রের। আর যদি দেখেন বাইকার্বনেট HCO3- এই ঝামেলাটা পাকাচ্ছে, তাহলে কেসটা মেটাবলিক, মানে কিডনি বা শরীরের অন্য সিস্টেম জড়িত। ব্যাস, এইটুকুই হলো প্রাইমারি ডায়াগনোসিসের মূল মন্ত্র। কিন্তু আমাদের শরীর কিন্তু খুব স্মার্ট, ও কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকে না। যখনই দেখে একটা সিস্টেমে গণ্ডগোল হয়েছে, সাথে সাথে অন্য সিস্টেমটা ঝাঁপিয়ে পড়ে ব্যালেন্সটা ঠিক করার জন্য। এই যে সাহায্য করার চেষ্টা, একেই আমরা বলি কম্পেনসেশন। আমাদের ডিটেকটিভের কাজ হলো এটা দেখা যে শরীর ঠিকঠাক মতো রেসপন্স করছে কিনা। মানে ব্যাপারটা এরকম, ধরুন সমস্যাটা মেটাবলিক, তখন ফুসফুস মানে আমাদের রেসপিরেটরি সিস্টেম PCO2 লেভেলটা অ্যাডজাস্ট করে সাহায্য করতে এগিয়ে আসবে। ঠিক উল্টোভাবে যদি সমস্যাটার রেসপিরেটরি হয়, তখন কিডনি তার বাইকার্বনেট HCO3- লেভেল পরিবর্তন করে ব্যালেন্স ফিরিয়ে আনার চেষ্টা করে। একজন আরেকজনের বন্ধু আর কি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? আমরা কিন্তু অঙ্ক কোষে আগে থেকেই বলে দিতে পারি যে শরীরের রেসপন্সটা ঠিক কেমন হওয়া উচিত। এই যে ফর্মুলাগুলো দেখছেন, এগুলোই আমাদের বলে দেয় যে একটা নির্দিষ্ট সমস্যার জন্য অন্য সিস্টেমটা ঠিক কতটা কম্পেনসেট করা উচিত। এটা আমাদের তদন্তের জন্য একটা দারুণ শক্তিশালী ক্লু, তাই না? তাহলে আসল কাজটা কি? আসল কাজটা হলো রোগীর রিপোর্ট থেকে পাওয়া আসল ভ্যালুটার সাথে আমাদের ক্যালকুলেট করা এক্সপেক্টেড বা প্রত্যাশিত ভ্যালুটা মেলানো। যদি দুটো মান কাছাকাছি হয়, তাহলে আমরা বুঝব এটা একটা সিম্পল কেস, মানে একটাই সমস্যা। কিন্তু যদি তারা না মেলে, তাহলেই কিন্তু গল্পে একটা টুইস্ট আছে। তার মানে এর পেছনে আরও একটা অ্যাসিড বেস ডিসঅর্ডার লুকিয়ে আছে। এখন বিশেষ করে যখন আমরা মেটাবলিক অ্যাসিডোসিসের কেস ডিল করি, তখন আমাদের হাতে আরও একটা স্পেশাল টুল থাকে। এটা আমাদের তদন্তকে আরও গভীরে নিয়ে যেতে সাহায্য করে। আর এই টুলটার নাম হলো অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ নামটা একটু খটমটে লাগলেও এটা আসলে একটা সহজ হিসাব। সোডিয়াম থেকে ক্লোরাইড আর বাইকার্বনেটের যোগফলটা বাদ দিলেই এটা পাওয়া যায়।
আর এই ছোট্ট একটা হিসাবই আমাদের মেটাবলিক অ্যাসিডোসিসকে দুটো আলাদা ভাগে ভাগ করে দেয়, যেটা ডায়াগনোসিসের জন্য খুবই জরুরি। তো কাজটা কি? একদম সিম্পল। প্রথমে অ্যানায়ন গ্যাপটা ক্যালকুলেট করতে হবে। যদি দেখেন ভ্যালুটা নর্মালের থেকে বেশি, মানে 12-র বেশি, তাহলে আমরা একে বলি হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, সংক্ষেপে HAGMA। আর যদি ভ্যালুটা নর্মাল রেঞ্জের মধ্যেই থাকে, তাহলে সেটা হলো নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বা NAGMA। সহজ, তাই না? কিন্তু দাঁড়ান, গল্প এখানেই শেষ নয়। যখনই আমরা একটা HRG মাপ পাই, আমাদের ডিটেকটিভের মন কিন্তু খচখচ করে। আমাদের নিশ্চিত হতে হয় যে এর আড়ালে আরও কোনো গল্প লুকিয়ে নেই তো। আর ঠিক এখানেই আমাদের ফাইনাল টুলটা কাজে আসে, যার নাম ডেল্টার রেশিও। আচ্ছা, থিওরি তো অনেক আলোচনা হলো, এবার সময় হয়েছে মাঠে নামার। চলুন এই সব জ্ঞানকে কাজে লাগিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রিয়েল লাইফ কেস সলভ করে ফেলি। চলুন প্রথমে কেস সিনারিওটা একটু দেখে নিই। একজন 70 বছর বয়সী ভদ্রমহিলা খুবই অসুস্থ অবস্থায় এসেছেন। তার জ্বর আছে, মারাত্মক ডায়রিয়া হচ্ছে, আর ব্লাড প্রেশারও অনেক কম। এই যে ক্লিনিক্যাল ছবিটা, এটা কিন্তু আমাদের সংখ্যাগুলোকে ঠিকভাবে ইন্টারপ্রেট করতে অনেক সাহায্য করবে। এই দেখুন, আমাদের কেসের সব ক্লু এখন আমাদের সামনে। তো আর দেরি কেন? চলুন আমাদের স্টেপগুলো এক এক করে ফলো করে এই রহস্যের সমাধান করে ফেলি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। pH 7.29 মানে 7.40-র কম, সোজা হিসেব, এটা অ্যাসিডোসিস। আর বাইকার্বনেটও কম, মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। তো প্রথম কাজ কি? ঠিক, অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করা। ফর্মুলাটা কি ছিল? সোডিয়াম মাইনাস ক্লোরাইড প্লাস বাইকার্বনেট, মানে 128 থেকে বাদ যাবে 94 প্লাস 14, যা হয় 108। তাহলে 128 বিয়োগ 108 হলো 20। নর্মাল রেঞ্জ তো 8 থেকে 12, তাহলে 20 মানে অনেক বেশি। সো এটা একটা হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বা HAGMA। প্রথম ক্লু সলভড। যেহেতু এটা একটা হ্যাগমা, আমাদের পরের স্টেপ হলো ডেল্টার রেশিও দেখা। ফর্মুলাটা ছিল অ্যানায়ন গ্যাপ -12 ডিভাইডেড বাই 24 মাইনাস বাইকার্বনেট। চলন মান বসাই। 20 - 12 ভাগ 24 - 14, তার মানে 8 ভাগ 10, যা আসে 0.8। এখন নিয়ম হলো এই রেশিওটা যদি 1-এর কম হয়, তাহলে বুঝতে হবে এই হ্যাগম্যার পেছনে আরও একজন লুকিয়ে আছে, আর সে হলো একটা নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস বা NAGMA। এবং কেস সলভড। এটাই আমাদের ফাইনাল ডায়াগনোসিস। আমাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করে আমরা একটা বেশ জটিল মিক্সড ডিসঅর্ডারকে ধরে ফেলেছি। এই রোগীর তাহলে একই সাথে একটা হাই অ্যানায়ন গ্যাপ এবং একটা নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস চলছে, আর শরীর বেচারা রেসপিরেটরি সিস্টেম দিয়ে যথাসাধ্য কম্পেনসেট করার চেষ্টা করে যাচ্ছে। তাহলে পুরো আলোচনা থেকে আমাদের এবিজি টুলকিটে কি থাকছে একবার ঝালিয়ে নেওয়া যাক। মাত্র 5টা স্টেপ। প্রথমে পিএইচ দেখুন, তারপর প্রাইমারি সমস্যাটা ধরুন, এরপর কম্পেনসেশন ঠিক আছে কিনা চেক করুন, অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেট করুন, আর সবশেষে দরকার হলে ডেল্টা রেশিওটা দেখে নিন। এই 5টা ধাপ মনে রাখলে যে কোনো এবিজি রিপোর্ট বোঝা অনেক সহজ হয়ে যাবে। দেখুন, এই সংখ্যাগুলো আমাদের একটা অসাধারণ গল্প বলে, কিন্তু একটা কথা মনে রাখা খুব জরুরি, এটা কিন্তু পুরো গল্পের মাত্র একটা অংশ। আসল চিত্রটা বুঝতে হলে সবসময় রোগীর বাকি সব ক্লিনিক্যাল তথ্যের সাথে মেলাতে হবে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আর কোন কোন ক্লিনিক্যাল ক্লু থাকলে আমাদের এই পুরো ইন্টারপ্রিটেশনটাই হয়তো বদলে যেতে পারত।